লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিলেন যে তিনি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন, তখন থেকেই বাংলাদেশে অনেকের ঘুম হারাম হয়েছে। আমি এর আগে অনেকবার বলেছি, আবারও বলি, বিএনপির ঘুম হারাম হওয়ার এত একটা সুযোগ নেই। মানে শক্তির দিক থেকে বিএনপি আওয়ামী লীগ প্রায় সমপর্যায়ের দল, সমর্থনের দিক থেকে সমপর্যায়ের দল। ঘুম হারাম হয়েছে সেই তথাকথিত জুলাই যোদ্ধাদের, তাদের মাথার ঘাম পায়ের ঘাম এক হয়েছে। এখন শেখ হাসিনা যে ঘোষণা দিলেন, এই ঘোষণার পরে এই তথাকথিত জুলাই যোদ্ধারা, আমি নিশ্চিত যারা বিভিন্ন দিকে ছুটছে, ভাই কি হচ্ছে রাজনীতি, কি হচ্ছে, যে শেখ হাসিনা বারবার বলছে সে চলে আসবে, এই বছর চলে আসবে, আসলে কাহিনী কি, মনে মনে আবার একটু বোধহয় সন্তুষ্টি প্রকাশ করে, আর আসবে কবে। আমি দেখলাম কিছু তাদের ঘরানার কিছু সোশ্যাল মিডিয়া কন্টেন্টেও যে কচু আসবে শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনা যখন মাথা উঁচু করে ফিরবেন বলেছেন, তখনই আমরা এর পেছনে ছুটেছি। বাংলাদেশে এবং ভারতে যারা খ্যাতিমান বিশ্লেষক, তাদের কাছে প্রশ্ন করেছি যে আসলে ঘটনাটা কি, শেখ হাসিনা ফিরবেন, এরকম কি সম্ভব, এটা বাস্তবতার সঙ্গে যায়? আমরা যে উত্তরগুলো পেয়েছি, উত্তরগুলো হচ্ছে দুই তিনটা দিক। একটা হলো তার না ফেরার আর কোনো পথ নাই। তিনি যদি এই সময়ে, বিশেষ করে তার বয়স, তিনি যদি এই সময়ে তার ইচ্ছার বাইরে, তিনি যে ইন্ডিয়াতে আছেন তো তার ইচ্ছার বাইরে থেকে তিনি জীবন অবসান করেন, তাহলে রাজনৈতিকভাবে তারও যেরকম সর্বনাশ হয়, তার দল আওয়ামী লীগের সর্বনাশটা হয় আরো বেশি। এর বাইরে জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপট, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার প্রেশার এবং বিএনপির বাংলাদেশের বাস্তবতা অনুধাবন, এবং সেই অনুধাবন সাপেক্ষে কোনো যদি একটা সমঝোতা হয়ে থাকে, কোনো যদি একটা বোঝাপড়াও হয়ে থাকে, তাহলেও সেটা উড়িয়ে দেবার নয়। এবার প্রশ্ন হতে পারে শেখ হাসিনা ফিরলে কি পরিস্থিতি হবে। সত্যিকার অর্থে শেখ হাসিনা ফিরলে বাংলাদেশে একটা পরিস্থিতি, এমন পরিস্থিতি হবে যে পরিস্থিতিটা আসলে ট্যাকেল দেওয়া দুদিক থেকেই খুব টাফ হয়ে যেতে পারে। শেখ হাসিনার সমর্থক আছে যারা এই দুই দলের, আওয়ামী লীগ এবং বিএনপিতে, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া দুইজনের জন্য জীবন দিয়ে দিতে পারে, এরকম লক্ষ লক্ষ সমর্থক আছে, এবং তারা কোনো না কোনোভাবে বের হওয়ার চেষ্টা করবে। এবং স্বাভাবিকভাবেই যদি বিএনপি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেয়, তাহলে বিএনপি তার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে, যেমন 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিরোধের চেষ্টা করেছে। সেই সময় আমাদের সামনে যে খবরটা, এই খবরটা আমরা একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে, তারপর বাদ বাকি আলোচনা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানিয়ে পাশে থাকুন। এবছরই আমি দেশে ফিরবো শেখ হাসিনা, বাংলাদেশেরও সমস্ত পত্রপত্রিকা এই খবরটি লুফে নিয়েছে এবং যথাযথ গুরুত্বের সাথে প্রকাশ করেছে। দীর্ঘ প্রায় 2 বছর দেশের বাইরে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র ও আইনি বাধা উপেক্ষা করে তিনি চলতি বছরই দেশে ফিরবেন। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ইমেইল সাক্ষাৎকারে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাসিত জীবনে থাকা শেখ হাসিনা স্পষ্ট করেছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলেন, আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যই আমার এই সংগ্রাম। তিনি মৃত্যুকে ভয় পান না জানিয়ে বলেন, 1975 সালের ট্র্যাজেডি এবং 21 আগস্ট গ্রেনেড হামলার মতো কঠিন সময় পার করেছেন, প্রতিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং এবারও সব বাধা অতিক্রম করে তিনি তার মাতৃভূমিতে ফিরে আসবেন। দলটির উপর নিষেধাজ্ঞা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কোনো কাগজে সংগঠন নয়, এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে। ৭৭ বছরের ইতিহাসে দলটি বারবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, কিছু বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ক্ষমতা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি। দলের উপর আরোপিত নিষেধাজ্ঞা ও হাজারো মামলা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলটির সমর্থনে মিছিল করছেন, যা আওয়ামী লীগের পুনর্জাগরণের স্পষ্ট লক্ষণ। শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করে বলেন, 5 আগস্টের পর বাংলাদেশের মূল ভিত্তি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার উপর আঘাত হানা হয়েছে। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টার অংশ। বিএনপি বা অন্য কোনো শক্তির সঙ্গে
গোপন সমঝোতার গুঞ্জনকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ কারো রাজনৈতিক দয়া চায় না, গণতন্ত্র জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষি বিষয় না, এগুলো সাংবিধানিক অধিকার। এই জায়গাটা আমার হাসার একটা ছোট্ট কারণ, কাউকে তাচ্ছিল্য করা না, ছোট কারণ হচ্ছে রাজনীতিতে গোপন বা পর্দার আড়ালে যদি কোনো সমঝোতা বা কোনো আলাপ হয়, কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত হয়, তাহলে এটা সাধারণত বাংলাদেশে কোনো রাজনীতিবিদ এটা স্বীকার করেন না। ভারতে অবস্থান করলেও তার মন পড়ে আছে বাংলাদেশে। তিনি জানান, বাবার সমাধি এবং প্রিয় দেশবাসীর কথা ভেবে তিনি প্রতি মুহূর্তে অস্থিরতা পার করেন। তিনি বলেন, আমি শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ আবারও গণতন্ত্র ফিরে পাবে এবং আওয়ামী লীগের জনগণের শক্তিকেই ঘুরে দাঁড়াবে। আপনারা খেয়াল করে দেখবেন যে শেখ হাসিনার যতগুলো বক্তব্য এর মধ্যে মিডিয়ায় এসছে বাংলাদেশ এবং ভারতের, কোনো বক্তব্যেই তার বিরোধীরা, বাংলাদেশের ভেতরে যারা আছে, এটা বিএনপি বলেন, এনসি বলেন, জামাত বলেন, তারা যে বলে যে শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তারা ক্ষমা চায় না, এই নিদর্শনটা আওয়ামী লীগের মধ্যে দেখা যায় না। এবং আমাদের ধারণা যে এইটা না দেখা যাওয়ার কারণটা হলো যে আওয়ামী লীগ যতদিন পর্যন্ত দেশের ভেতরে স্বাভাবিক রাজনীতি করতে না পারবে, ততদিন পর্যন্ত তারা এই ধরনের কিছু করে খাটো হওয়ার মতন সিদ্ধান্ত নিবে না। তারা যদি দেশের স্বাভাবিক রাজনীতি করতে পারে, তাহলে নিশ্চিতভাবে এই দলটা কখনো না কখনো সরি বলবে, কারণ তাদের বহু ভুল ত্রুটি ছিল, তাদের শাসনামলে বহু ভুল ত্রুটি ছিল, তাদের শাসনামলেও বিরোধী দলের প্রতি দমন পীড়নের অবস্থান ছিল। কিন্তু এখন অনেক পার্থক্য রয়েছে, দুটো গভর্নমেন্ট কিন্তু সেম না। আপনার ওয়ান ইভেন গভর্নমেন্ট একটা উদ্ভূত একটা পরিস্থিতি যদি বলেন, সেখানে অনেক জিও পলিটিক্যাল অনেক সমীকরণের মাধ্যমে যখন যারা এসেছিল, এবং পরবর্তীতে আমরা যখন দেখলাম তারা একটা সময় পর তারা এটা মেনে নিয়েছিল যে ক্ষমতা আওয়ামী লীগের হাতে হস্তান্তর করার জন্য তারা আসলে ক্ষমতা এসেছিল। এবং তার পরবর্তী যদি আপনি দেখেন, তাদের বেশিরভাগ উপদেষ্টারাই কিন্তু বাংলাদেশ থেকে এক্সিট নিয়ে চলে গেছে, তারা কখনো বাংলাদেশে আসেননি। আর এই সরকার আমরা দেখেন, আজকেও আমি গতকালও দেখলাম ডক্টর ইউনূস সাভারে তিনি একটা প্রোগ্রাম তিনি অ্যাটেন্ড করতেছেন, অন্যান্য উপদেষ্টার কিছু উপদেষ্টা এখন টিভি টকশোতেও আসতেছেন, পত্রিকায় ইন্টারভিউ দিচ্ছেন সব জায়গায়। তো ওইটার মৌলিক পার্থক্য এখানে রয়েছে একটা বিষয়। আর সেকেন্ড বিষয় হচ্ছে কি, ধরেন ইন্টেরিয়ম টাইমে যে দুর্নীতির কথা আপনি বলছিলেন, শুধু তাই না, টিআইবি কিছুদিন আগে একটা রিপোর্ট প্রকাশ করেছিল যে ঘুষের সবচেয়ে 12,000 কোটি টাকা একটা ঘুষের লেনদেন। এর বাইরে সুইস ব্যাংকে 41% টাকা জমা হয়েছে বাংলাদেশিদের জন্য, বৃদ্ধি পেয়েছে। তো এই জাতীয় জিনিসগুলো, এবং শুধু তাই না, আপনি যদি এর আগে হামের ইস্যুটাও দেখেন, সিরিয়াস একটা ইস্যু ছিল যেখানে তাদের গাফলতি ছিল, এবং এটা নিয়ে আমরা টিভি টকশোতে অনেকদিন সোচ্চাচ্ছিলাম, ভয়েস রেজ করেছিলাম যে অন্তত এটা যেন সঠিক তদন্ত করা হয়, কারণ 700-র মতো শিশু মারা গিয়েছে এবং এই মৃত্যুগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না, বা এগুলো সঠিক তদন্ত রাষ্ট্রে করা উচিত, রাষ্ট্রের দায়ভারটা নেওয়া উচিত। তো এই পরিপ্রেক্ষিতে সব কিছু মিলেই কিন্তু সালাউদ্দিন সাহেব তিনিও বলেছেন যে দুর্নীতির তারা ব্যাপারটি তদন্ত করবে। এবং এর বাইরেও আপনি যদি দেখেন, এই সরকার আসার পরবর্তী সময় থেকে এবং এই এখন যে বাজেটটি চলছে, সরকার কিন্তু দুর্নীতির ব্যাপারে একেবারে জিরো টলারেন্স, এবং দলীয় যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসতেছে সেটার ব্যাপারেও সরকার কিন্তু খুব বোল্ড মুভে যাচ্ছে। এবং কেউ যদি মনে হচ্ছে যে সরকারের নীতির সাথে আপোষ করতেছে না, বা আপোষ করতেছে এবং সরকার নীতি মতো চলতেছে না, আপনি দেখেন অনেক ইভেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি যখন ইউনিয়নের নাম চেঞ্জ করলেন, পরবর্তী সময় মাননীয় প্রধানমন্ত্রীর আবার এটাকে চেঞ্জ করার জন্য বলছেন। তো প্রত্যেকটি বিষয় কিন্তু সরকার অ্যাড্রেস করছে। এবং সম্প্রতি আমি দেখলাম নারায়ণগঞ্জ 3-এর এক এমপির ছেলে, সেও ওরকম চাঁদাবাজিতে যুক্ত, তাকেও ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হচ্ছে বা অ্যাকশন নেওয়ার জন্য। তো সরকার এসব ব্যাপারে খুব আন্তরিক সিরিয়াস। এবং এর বাইরেও আমরা সরকার কাছে এটাও আহ্বান করব যে ইন্টারিম টাইমের ইলেকশনের ঠিক 3 দিন আগে যে মার্কিন যে চুক্তিটি হলো, সেই চুক্তিটিও অলরেডি স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি কিন্তু বলেছেন যে সংসদে আলোচনা হওয়া উচিত। উনি এটা ভয়েস রেজ করেছিলেন, যদিও আমরা এনসিপি এবং জামাতের পক্ষ থেকে ওই ভয়েস রেজ করতে দেখিনি, কিন্তু আমরা মনে করি যে একই সাথে এটারও সংসদে এটা নিয়ে আলোচনা হওয়া উচিত। এবং মনে করি সবকিছু সরকার এগুলো ব্যাপারে খুবই সিরিয়াস, এবং সরকারের এখানে সুস্পষ্ট মনে করেন এই দুর্নীতি নিয়ে সরকার তদন্ত করবে। আমি আশা করি, কারণ না হলে সরকার এগুলো বলার জন্য বলতো না। কারণ হচ্ছে কি, সরকার এখানে প্রত্যেকটি ব্যাপারে সিরিয়াস। এবং শুধু তাই না, আপনি গতকালে মনে রিপোর্ট আসলো, ধর্ম উপদেষ্টা তিনি 82 লক্ষ টাকা চিকিৎসার জন্য খরচ করেছেন, অর্থ উপদেষ্টা 79 লক্ষ টাকা খরচ করেছেন। কোন খাতে কোন চিকিৎসার জন্য তিনি খরচ করেছেন সেটাও প্রকাশ হওয়া উচিত। কারণ আপনি যেটা নিজের শিরোনামে বলেছিলেন যে তারা একটা বৈষম্য দূর করার জন্য বা জনগণের এই ম্যান্ডেটটা নিয়ে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমি মনে করি যে নালে জনগণের সাথে বিএনপি বা সরকার প্রতারণা করা হবে। আমি মনে করি সরকার সে পথেই হাঁটছে। আমাদের সঙ্গে ব্যারিস্টার আল মামুন রাসেল এসে যুক্ত হয়েছেন, আইনজীবী রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনাকে স্বাগত। আমরা আলোচনা করছি মূলত আজকে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি কথা নিয়ে। প্রফেসর তালুকদার, ডক্টর তালুকদার, আপনার কাছে যেটি জানতে চাই যে এই কথাটিকে আসলে যখন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সালাউদ্দিন আহমেদকে ধারণা করা হয় বিএনপির প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা, এবং উনি সংসদের আলোচনায় মূলত নেতৃত্ব দেন। ফলে উনি যখন বলেন তখন এইটা আসলে কি বার্তা দেয়? ফলে সত্যি সত্যি এই দুর্নীতিগুলো নিয়ে অনুসন্ধান হবে কিনা? কারণ ইন্টারিম আমলে আমরা একাধিক উপদেষ্টার পিএস এপিএস বা দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত তখনও করতে দেখিনি, এখনও দেখি না। মূলত ধন্যবাদ আপনাকে। মূলত স্বরাষ্ট্রমন্ত্রী এটা ঠিকই বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের
আইন শৃঙ্খলার দায়িত্বে শুধু না, উনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে উনি অনেক কিছু কথা বললেন, দায়িত্ব নিয়েই কথা বলেন। সুতরাং এটা গুরুত্ব সহকারে দেখার অবশ্যই আমাদের বাঞ্ছনীয়। প্রশ্নটা হলো, দুর্নীতিটা তো নতুন না, কিন্তু দুর্নীতির যে চিত্রটা আমরা দেখলাম, টিভি 3টা রিপোর্ট প্রকাশ করেছে। সাম্প্রতিক যেটা প্রকাশ করেছে সেটা হচ্ছে করাপশন ইন সার্ভিস সেক্টরস হাউস হোল্ড সার্ভে 2025 25 তারিখ প্রকাশ করেছে। এর আগে 7ই জুন প্রকাশ করেছে এই সরকারের 100 দিনের পারফরমেন্স নিয়ে। তার আগেও আপনার গত সরকারের শেষের দিকে নির্বাচনের 2 দিন আগে টিএবি প্রকাশ করেছে করাপশন পারসেপশন ইন্ডেক্স। এই 3টে রিপোর্টেই যে চিত্রটা আসছে সেটা অত্যন্ত ভয়াবহ। আমি সাম্প্রতিক রিপোর্টটা বলবো, সেটা 12,633 কোটি টাকা, 33 কোটি টাকা সেবা খাতে দুর্নীতি। তার মধ্যে আপনার সবথেকে বেশি হচ্ছে পাসপোর্টে, 76.6% মানুষ মনে করে। তারপরে আসছে আপনার রোডস অ্যান্ড, সেই তথ্যগুলো আপনারা জানেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, টিআইবি রিপোর্টের আগের রিপোর্টটাও কিন্তু ভয়াবহ চিত্র। আগের রিপোর্টে 13তম বাংলাদেশকে দেখিয়েছে। সেটার একটা ইম্প্যাক্ট তো এই সরকারকে বহন করতে হবে। এবং তার আগে অনেক অনেক দূরে আপনার গত সরকার যেটা ছিল, যেটা নির্বাচিত সরকার ছিল এর আগে, যেটা আমরা যে সরকার চলে গিয়েছে তার থেকেও খারাপ অবস্থা। এটা তার এই সরকারের আমলে যেটা আসছে 24 পয়েন্ট সে পেয়েছে, তার ছিল 35 পয়েন্ট। এবং যে আবদ্ধ সমাজ, যেগুলো সিভিল সোসাইটির স্পেস নেই, যেসব সমাজ ব্যবস্থায় রাষ্ট্রে, সেখানেও 30% আসছে। এবং সাউথ এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে যেখানে 45 পয়েন্ট, সেখানে আমাদের 24 পয়েন্ট। গ্লোবাল এভারেজ 42। বিশ্বের সবচেয়ে খারাপ 13টা দেশের দুর্নীতিতে একটা দেশ বাংলাদেশ। এটা ভয়াবহ। এটার ধারাবাহিকতা এই সরকারকে তো বহন করতে হবে। এখন তারপরে আসছে এই সরকারের 100 দিনের পারফরমেন্স ইভ্যালুয়েট করেছে। এটা টু আর্লি, যে সরকারকে তো একটা সময় দিতে হবে। কিন্তু সরকারের টিএবি বলেছে যে 100 দিনের পারফরমেন্স সরকারের সংস্কার বাস্তবায়নের সুনির্দিষ্ট কোনো রূপরেখা দেখতে পায়নি। প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ, জবাবদিহিকরণের কোনো রূপরেখা দেখতে পারেনি, যেটা অভ্যুত্থানের একটা বড় আকাঙ্ক্ষা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ। আপনি যদি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ট্রাস্ট বিল্ড আপ না করেন, জবাবদিহি না করতে পারেন, তাহলে তো আসলে আপনি গভর্নেন্স করতে পারবেন না। আগের সরকারের তো তার একটা ডেভেলপমেন্ট ফোকাস ছিল, সে ডেভেলপমেন্টটা সেল করেছে, যে কোনোভাবেই হোক তার ভিজিবল করেছে। কিছু মেগা প্রকল্পগুলো এখন ভিজিবল, সেই সুবিধাগুলো আমরা পাচ্ছি। অভ্যুত্থানের পরে মানুষের আকাঙ্ক্ষা আসছে, এখন তো আমরা গভর্নেন্সও চাবো, ডেভেলপমেন্টও চাবো। দ্যাটস এ কনভার্জেন্স বিটুইন গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা হয় না বলেই তো, গভর্নেন্সের সিগনিফিকেন্ট ঘাটতি ছিল বলেই তো তাকে এই সরে যেতে হয়েছে বা পতন হয়েছে। কিন্তু এই এখন যদি এই সরকার অভ্যুত্থানের পরে যে তরুণরা জীবন দিল, তরুণরা তো শিলপাটার ঘষা একটা পরিস্থিতির শিকার হলো। এতগুলা তরুণ জীবন দেওয়ার পরে যদি এখন সংস্কারগুলো বাস্তবায়ন না হয়, যদি সরকার এই ধরনের মনোভাব দেখায় যে আমি সংস্কারটা প্রতিশ্রুতি দিয়েছি আমি নির্বাচনে আসার জন্য, এটা অত্যন্ত, সেটি নিয়ে আলাদাভাবে কথা বলবো। আমি এই প্রশ্নটা শেষ করছি। এখন উনি করবেন কিনা রাজনৈতিক সরকার এখন ক্ষমতা, এটা অনির্বাচিত সরকার না, নির্বাচিত সরকার। তার সুস্পষ্ট রাজনৈতিক রূপরেখা থাকতে হবে, গণতান্ত্রিক রূপরেখা থাকতে হবে, একটা সুশাসনের রূপরেখা থাকতে হবে, উন্নয়নের রূপরেখা থাকতে হবে। আপনি যদি সুশাসন করতে যান, তাহলে তো আপনার যারা এই সেবা খাতের 12,633 কোটি টাকা সহজ না, এগুলোর বিরুদ্ধে আপনার ব্যবস্থা নিতে হবে। এটা আমার আপনার ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। এটা অভ্যুত্থানের পরে মানুষের একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের একটা অংশগ্রহণ ছিল, সেই মানুষের সঙ্গে এটা প্রতারণা করা হবে যদি একটা নির্বাচিত সরকার, আমরা অপেক্ষা করছিলাম একটা নির্বাচিত সরকার আসুক, আমরা সমালোচনা করছিলাম কিন্তু বিগত ইন্টারিম গভর্নমেন্টকে দ্রুত নির্বাচন দেওয়া উচিত, আপনারা সংস্কার আসলে বাস্তবায়ন করতে পারবেন না, একটা নির্বাচিত সরকার করবে। এখন নির্বাচিত সরকার আসছে, তারা যদি এই জবাবদিহিতা নিশ্চিত না করে, তাহলে তো এটা মানুষের সঙ্গে প্রত্যাশিত। আল মামুন রাসেল সংসদ থেকে কিছুক্ষণ আগে কথা বলতে না দেওয়ার অভিযোগে জামাত অর্থাৎ বিরোধী দল ওয়াকআউট করেছে, এবং সেই সংসদে এই স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে ইন্টারিম আমলে যে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে সেটি তার সরকার যেন অনুসন্ধান করে, তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনার কি মনে হয় এটা সত্যি সত্যি সরকার অনুসন্ধান করবে, নাকি এটা একটা পলিটিক্যাল রেটরিক? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যমুনা টিভি যারা দর্শক আছে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমাদের একটা কথা সবসময় বলে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। মানে আমরা সবসময় যারা ক্ষমতা আসে তারা আগের সরকারকে বলে তারা দুর্নীতিগ্রস্ত ছিল। আপনি দেখেন 11 সরকার যখন আসে তখন বলেছে যে 4 দলীয় ঐক্য সরকার আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আবার 11 সরকার পতন হওয়ার পরে আওয়ামী লীগ সরকার বলেছে 11 সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। এরপর আওয়ামী লীগের পতনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তখন অন্তর্বর্তীকালীন সরকার বলল সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে
আওয়ামী লীগের সময়, আবার অন্তর্বর্তীকালীন সরকারের পতনের পরে যখন নতুন সরকার আসলো, নতুন সরকার বললো যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে অন্তর্বর্তীকালীন